বৈষম্য বিরোধী নেতা নাহিদকে গুম করেও জুলাই আন্দোলন ঠেকাতে পারেনি স্বৈরাচার। 15 দিন কারফিউর পর ছাত্র জনতার প্রতিরোধে পালায় আওয়ামী সরকার। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেন জামায়াতের আমির। আরেকটি লড়াইয়ের মধ্যে দেশ থেকে দুর্নীতিমুক্তের আহ্বান। প্রতিষ্ঠার 6 দশকেও প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা নেই কুমিল্লা বিসিক শিল্পনগরীতে। অব্যবস্থাপনায় হারাচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ে দৃঢ় প্রতিজ্ঞ টাইগাররা। স্বাগত এখন বাজারে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। সিলেটের বাজারে সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কিছুটা কমেছে সবজির দাম। গত সপ্তাহে খুচরা বাজারে 400 টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচ আজকের বাজারে 250 টাকায় বিক্রি হচ্ছে। তবে টমেটো, কাঁকরোল, ঝিঙার মতো সবজির দর অপরিবর্তিত রয়েছে। এই বিষয়ে আরও জানাতে সিলেটের সোবহানি ঘাট কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, বাজারে কোন কোন সবজির দাম কমলো আমাদের বিস্তারিত জানাবেন। যথিকা, আপনাকে প্রথমে একটি সুখবর দিতে চাই, সেটি হচ্ছে যে কাঁচামরিচ নিয়ে যে একটা সংখ্যা তৈরি হয়েছিল সেই সংখ্যা কিন্তু কেটে গেছে। অর্থাৎ আমরা গত সপ্তাহে দেখেছিলাম 3 থেকে 400 টাকা পর্যন্ত খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে, এবং পাইকারি বাজারে সেটি 120 থেকে 150 টাকায় পাওয়া যাচ্ছে। কাঁচামরিচের মতো অন্যান্য সবজির দামে কিন্তু সেই সুখবরটি দেওয়া সম্ভব হচ্ছে না, অর্থাৎ অপরিবর্তিত দামেই বিক্রি হচ্ছে। গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছি চড়া মূল্য, সেই চড়া মূল্যেই কিন্তু আজকের বাজারে সবজি পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমি যদি একটু বাজার দর আজকে স্মরণ করতে চাই, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় ঝিঙ্গার কথা। ঝিঙ্গা কিন্তু আজকের বাজারে 60 টাকায় পাইকারি বাজারে পাওয়া যাচ্ছে এবং খুচরা বাজারে তা বেড়ে গিয়ে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে বেগুনের দাম যদি বলি, বেগুনের দামও কিন্তু 50 থেকে 60 টাকায় পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে কিন্তু 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি চিচিঙ্গার দামও কিন্তু পাইকারি বাজারে 40 টাকায় বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 50 টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা পাইকারি বাজারে, খুচরা বাজারে সেটি বেড়ে গিয়ে 25 থেকে 26 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বেড়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজের আজকে কিন্তু বাজার মূল্য খুচরা বাজারে 50 থেকে 55 টাকা, কোনো কোনো জায়গায় কিন্তু 60 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। এর পাশাপাশি যদি আমি বরবটির কথা বলি, বরবটি আটা প্রতি কিন্তু এখানে 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এবং আমি যদি কিছু শাকের কথা বলি, যেমন এখানে লাল শাক বা পুঁই শাক সহ বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়, সেই শাকগুলো কিন্তু অন্যান্য সময় 15 টাকা বা 20 টাকা পাওয়া গেলেও আজকে কিন্তু 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। এবং আমি যদি বলি অন্যান্য সবজির কথা, সেগুলো কিন্তু বেশ অপরিবর্তিতভাবেই রয়েছে এবং দাম কিন্তু বলা চলে যে কিছুটাই অপরিবর্তিত থাকায় বাজারে কিন্তু স্বস্তি তেমনটি নেই, এবং শুধুমাত্র কাঁচামরিচের দামই কিন্তু মোটামুটি স্বস্তির মধ্যে রয়েছে। তো যথিকা, এই ছিল সিলেটের কাঁচা বাজার থেকে আমার কাছে সবশেষ। সিলেটের কাঁচা বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। মেহেরপুরের বাজারে কিছুটা নিম্নমুখী ডিমের দাম 10 থেকে 12 টাকা কমে প্রতি ডজন বিক্রি হচ্ছে সর্বোচ্চ 120 টাকায়। কমেছে সব ধরনের মুরগির দামও। মেহেরপুর হোটেল বাজার থেকে মুরগি ও ডিমের দরদাম জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেমন দেখছেন এবং কেমন দরে বিক্রি হচ্ছে জানাবেন। যুথিকা, আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরে গত কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী ডিম এবং মুরগির বাজার। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি দরে, যেটি চলিত বছরের মধ্যে সর্বনিম্ন দাম বলে জানাচ্ছেন ক্রেতারা। এবং আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, আজ মেহেরপুরে প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 থেকে সর্বোচ্চ 270 টাকা, যেটি গত
কয়েক সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, সেই সাথে কিন্তু ডিমের দামও কিন্তু একেবারেই নিম্নমুখী। গত কয়েক সপ্তাহ ধরেই মেহেরপুরের বাজারে ডিম নিম্নমুখী। আজ মেহেরপুর বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে সর্বোচ্চ 120 টাকায়, সর্বনিম্ন 110 টাকা থেকে 115 টাকা বা সর্বোচ্চ 120 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত কয়েক মাসের মধ্যে কিন্তু সর্বনিম্ন। এতে করে আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, দাম নিম্নমুখী হওয়ার ফলে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও ব্যবসায়ী এবং যারা ফার্মের মালিক তাদের মধ্যে কিন্তু এক ধরনের দুশ্চিন্তার ছাপ আমরা লক্ষ্য করেছি। তার কারণ পোল্ট্রি ফিডের দাম কিন্তু প্রতিনিয়তই বাড়ছে, সেখানে যদি মুরগির দাম বা ডিমের দাম যদি কমতে থাকে তারা কিন্তু এক ধরনের লোকসানের মুখে পড়বে। আবার আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রতিদিনই কিন্তু ডিম এবং মুরগির দাম কমছে। এতে করে যে ডিম বা মুরগি কেনা থাকছে আজকে, সেটা যদি তার পরের দিনকে 5-10 টাকা কমে যায় তাহলে তারাও কিন্তু এক ধরনের লোকসানের মুখে পড়বে। তবে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। প্রতিটা ক্রেতাই কিন্তু এই ডিমের বাজার এবং মুরগি এবং ডিমের বাজার কম হওয়াতে তারা কিন্তু এক ধরনের খুশি। অন্যান্য পণ্যের দাম যেহেতু আকাশমুখী বা বাড়ছে, সেখানে ডিম এবং মুরগিতে কিছুটা কম পেয়ে তারা কিন্তু এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে বাজার মনিটরিং এর মাধ্যমে সবকিছু যদি ডিম এবং মুরগির মতো নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, সে ব্যাপারে ক্রেতারা আমাকে জানিয়েছেন। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, দেশি মুরগির দাম কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী। আজ মেহেরপুর বাজারে দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা কেজি দরে। জুথিকা, এই ছিল মেহেরপুরে মুরগি ও ডিমের সর্বশেষ পরিস্থিতি। জুথিকা। মেহেরপুর হোটেল বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। বর্ষা এলেই দক্ষিণ জনপদে শুরু হয় পেয়ারা মৌসুম। ঝালকাঠির ভীমরুলি এবং পিরোজপুরের আটঘর কুরিয়ানায় চলছে গাছ থেকে পেয়ারা তোলার ব্যস্ততা, আর সেই সাথে জমে উঠেছে দেশের একমাত্র ভাসমান পেয়ারার হাট। আল আমিন তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বর্ষার পানিতে যখন দক্ষিণাঞ্চল ডুবে থাকে তখনই প্রাণ ফিরে পায় নদী পাড়ের জনপদ। শুরু হয় পেয়ারার বাণিজ্য মৌসুম। ঝালকাঠির ভীমরুলি ও পিরোজপুরের আটঘর কুরিয়ানায় জমে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট। 200 বছরের পুরনো হাটে ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। পাইকারদের ছোট বড় নৌকায় সরগরম হয়ে ওঠে খালপার। গেল বছরের তুলনায় ফলন কিছুটা কম হলেও মৌসুমের শুরুতেই ভালো দাম পাচ্ছে চাষিরা। প্রতিমন পেয়ারা বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি পেয়ারা মিলছে 40 থেকে 50 টাকায়। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে নৌকা থেকেই কিনছেন পেয়ারা। ফলন কম হয়েছে আবহাওয়ার কারণে, কিন্তু দাম মোটামুটি আছে। প্রথম তো দাম মোটামুটি আছে। প্রতি মন পেয়ারা 700-800 টাকা এখন আমরা পাইতেছি বাজার মূল্য। এই এলাকার মানুষের আয়ের উৎস হচ্ছে পেয়ারা। পেয়ারা থেকে তাদের জীবিকা নির্বাহ করে। বছরে তারা 1-1.5 লক্ষ টাকা করে পেয়ারা বিক্রি করে। এখানে পেয়ারা খুবই সুস্বাদু, মান ভালো দেখে আমরা প্রতি বছরেই এখানে ব্যবসার জন্য এই পেয়ারা কিনতে আসি। আধুনিক পদ্ধতিতে কৃষকদের উৎপাদন বাড়াতে এবং পেয়ারা থেকে জেলি জ্যাম তৈরির বাণিজ্যিক প্রসারের কথা বলছে কৃষি বিভাগ। 562 হেক্টর জমিতে আমাদের পেয়ারা আবাদ হয়েছে এবং আমরা আশা করছি এখান থেকে 5626 মেট্রিক টন পেয়ারা পাবো, এবং সেটি আশা করা যায় বেশ কয়েক কোটি টাকার পেয়ারা এখানে বিক্রি হবে ভাসমান বাজারকে কেন্দ্র করে। আমরা কৃষকদেরকে ক্লিন কাল্টিভেশন সহ অন্যান্য প্রযুক্তি সম্পর্কে জানাচ্ছি, যাতে ভালো পেয়ারা উৎপাদন আরো ভালোভাবে করতে পারে। পেয়ারা বাণিজ্যের পাশাপাশি ভাসমান হাটকে ঘিরে তৈরি হয় পর্যটন সম্ভাবনা। প্রতি বছর দেশ বিদেশের হাজার হাজার পর্যটক ছুটে আসেন ভাসমান পেয়ারা হাট দেখতে। এতে দিন দিন প্রসারিত হচ্ছে গ্রামীণ কৃষি অর্থনীতি। হাজারো মানুষের জীবিকার উৎস হিসেবে দেখা দিচ্ছে নতুন সম্ভাবনা। নৌকায় নৌকায় পেয়ারা, চারিদিকে যেন চলছে ফলের মেলা। এটাই দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ভাসমান হাট। শত কোটি টাকার পেয়ারা বাণিজ্য বদলে দিচ্ছে স্থানীয় অর্থনীতির দৃশ্যপট। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। ব্রাহ্মণবাড়িয়ায় গেল কয়েক বছরের মধ্যে এবার কৃষকদের কাছ থেকে লক্ষ্যমাত্রার 100% ধান সংগ্রহ করেছে জেলা খাদ্য বিভাগ। এছাড়া চাল সংগ্রহ হয়েছে প্রায় 77%। এবারে তুলনামূলক দাম বেশি হওয়ায় স্বতঃস্ফূর্তভাবে খাদ্য গুদামে ধান ও চাল সরবরাহ করছেন কৃষক ও চালকল মালিকরা। যদিও ধানের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে, তাই গুদামে চাল সরবরাহে বাড়তি প্রণোদনা দেওয়ার দাবি তাদের। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত।
আশুগঞ্জের মেঘনা তীরের শতবর্ষী এই ধানের হাট ঘিরে জেলায় গড়ে উঠেছে প্রায় 250 চালকল, যার ফলে ধান চাল সংগ্রহে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারের বরাদ্দও বেশি। প্রতি মৌসুমেই চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ধান ও চাল সংগ্রহ হয় এখান থেকে। তবে বাজার দরের তুলনায় সরকারিভাবে ধানের দাম কম হওয়ার ফলে গেল কয়েক বছর লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এছাড়া লোকসানের অজুহাতে চুক্তি করেও সমপরিমাণ চাল দিতে পারে না অনেক চালকল। গেল বছর বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার 13,401 টন ধানের বিপরীতে সংগ্রহ হয় 13,057 টন এবং 70,778 টন বরাদ্দের বিপরীতে সিদ্ধ চাল সংগ্রহ হয় 64,849 টন। আর আমন মৌসুমে 3,747 টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও সংগ্রহ হয় মাত্র 444 টন। আর 24,568 টন সিদ্ধ চালের বিপরীতে সংগ্রহ হয় 22,531 টন। তবে চলতি বোরো সংগ্রহের মেয়াদ আরও 1 মাসেরও বেশি সময় বাকি থাকতেই কৃষকের কাছ থেকে লক্ষ্যমাত্রার 14,126 টন ধান সংগ্রহ করেছে খাদ্য বিভাগ। গত 15 জুলাই পর্যন্ত সিদ্ধ চাল সংগ্রহ হয়েছে 60,114 টন, যা লক্ষ্যমাত্রার প্রায় 77%। মূলত ধানের ফলন ভালো হওয়ার পাশাপাশি সরকারিভাবে নির্ধারণ করা 36 টাকা কেজি দরে স্বতঃস্ফূর্তভাবে গুদামে ধান দিয়েছেন কৃষকরা। তবে চাল সংগ্রহে 49 টাকা কেজি নির্ধারণ হলেও বাজারে ধানের দরের ঊর্ধ্বগতির কারণে চুক্তির সব চাল সরবরাহে প্রণোদনা দেওয়ার দাবি চালকল মালিকদের। অন্যান্য বছর ছিল প্রায় 2100 থেকে 2200 টাকা, বর্তমানে একরো চলে আসছে 1200 টাকা। এই জন্য আমাদের মিলগুলি বন্ধের উপক্রম হয়েছে। বাকি চাল সরকারি চাল যেহেতু আমরা চুক্তি করছি, সেটা তো লস হলেও আমাদের দেওয়া লাগবে। আমরা বিগত দিনও লস হলেও আমরা সরকারকে চাউল দিচ্ছি, কিন্তু এবছর যে অবস্থা, এখন কুড়ার দাম যদি না বাড়ে আসলে কি করার কি করতে হবে বুঝতে পারতেছি না আর কি। তবে নির্ধারিত সময়ের আগেই লক্ষ্যমাত্রার অবশিষ্ট চাল সংগ্রহের আশা খাদ্য বিভাগের। কৃষকদের দিক চিন্তা করে আমরা ধানের অগ্রাধিকার দিয়েছি। আমাদের খাদ্য বিভাগ থেকে ধান সংগ্রহের ব্যাপারটা অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর আমরা শতভাগ ধান সংগ্রহ করতে পেরেছি। আশা করছি আমাদের বাকি চালের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের বাকি সংগ্রহ খুব সময়ের আগেই শেষ হবে। আর যদি এর মধ্যে কোনো মিলার নির্ধারিত সময়ের মধ্যে দিতে না পারে, তাহলে আমাদের নিয়ম নীতিমালা অনুযায়ী ওনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 24 এপ্রিল থেকে শুরু হওয়া বোরো সংগ্রহ অভিযান শেষ হবে আগামী 31 আগস্ট। এবার চাল সংগ্রহে জেলার 102টি মিলের সঙ্গে চুক্তি করে খাদ্য বিভাগ। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। গেল বছরের 19 জুলাই অনেকের জীবনের ভয়াবহ দিন হিসেবে ধরা দিয়েছিল। বিগত স্বৈরাচার সরকারের আইন শৃঙ্খলা বাহিনী বাড়ি বাড়ি গিয়ে ধরে আনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকলকে। এদিন গুম করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। তাকে খুঁজতে ডিবি কার্যালয় থেকে সিআইডি অফিস দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন নাহিদের বাবা মা। ফিরে চেয়েছেন তাদের আদরের সন্তানকে। নিরাপত্তার শঙ্কায় দিন কাটিয়েছে হাসনাত, সার্জিস সহ সব সমন্বয়ক। 19 জুলাইয়ের বিস্তারিত জানব শাহাদাত অভ্রের প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের উপর পৈশাচিক নির্যাতনের কথা মনে করিয়ে দেয় এই জুলাই। আমার 2 হাত 2 কাঁধ এবং আমার বাম পা দীর্ঘ ক্ষত হয়েছে। সেখানে মানসিকভাবে আমি ট্রমার ভিতরে আছি। গুম, খুন আর নিখোঁজের বেদনায় ভরে উঠেছিল নিউজ ফিড। তাই ইন্টারনেট বন্ধ করে সত্যকে চাপা দেওয়ার চেষ্টাও চলে। 19 জুলাই 2024 বন্ধুর বাড়ি থেকে টিভি পরিচয়ে তুলে নেওয়া হয় নাহিদ ইসলামকে। তাকে খুঁজতেই 20 তারিখ দুপুরে ডিবি কার্যালয়ে আসেন নাহিদের মা ও বাবা। চোখে আতঙ্ক ও মুখে আকুতি নিয়ে বলেছিলেন ফেরত চান সন্তানকে। না, এখনো কোনো সন্ধান পাইনি, তা আমরা সন্ধান চাচ্ছি। দেশবাসীর কাছে বলতে চাই আমার ছেলেকে অতি সহজে দ্রুত যেন আমার ছেলেকে আমার কাছে এনে দেয়। রাত 2:30টার সময় ডিবি পরিচয়ে প্রায় 50-60 জন লোক তাকে যে প্রেসার ক্রিয়েট করছে যে সরকারের সাথে সংলাপে বসার জন্য। তো সে বলছে আন্দোলনের প্রায় 50-60 জন বন্ধুবান্ধব হত্যা করে এখন সংলাপে কিভাবে হয়। ডিবি কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছিলেন নাহিদ ইসলামের কোনো খোঁজ তাদের কাছে নেই।
এখন পর্যন্ত আমাদের কম্পাউন্ড বা আমাদের কোনো পার্টি বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ইউনিটের কাছে নাহিদ বা সমন্বয়কারী কেউই নেই। সে সময় সমন্বয়ক ও সহযোদ্ধাদের নিরাপত্তাহীনতার কথা সাংবাদিকদের জানান সার্জিস ও হাসনাত। বলেন সরকারের সাথে কোনো সংলাপ হয়নি। আমরা আজকে খুঁজবো যতক্ষণ পর্যন্ত খোঁজা যায়, কিন্তু সেই সময়ের লিমিট যদি শেষ হয়ে যায় তাহলে আবার আগামীকালকে থেকে পুরো বাংলাদেশ ব্যাপী কমপ্লিট শাটডাউনই হবে। আমরা কখনোই শহীদের রক্ত মারিয়ে আমরা কখনো আলোচনায় যেতে পারি না। আমরা ফিরে যেতে চাই আরেকটু পেছনে। 17 জুলাই যখন আইন শৃঙ্খলা বাহিনী শহর জুড়ে খুঁজছিলেন নাহিদ ইসলামকে, তখন তিনি আশ্রয় নেন ধানমন্ডির এ বাড়িতে। এক বড় ভাই বললো যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে আপনার এখানে একটু থাকতে চাচ্ছে, আমি পাঠাচ্ছি। আমি বললাম যে ওকে পাঠান। ওই আসছে, ও তো তখন তো একদম বাচ্চা ছেলে, হচ্ছে চেহারা টেহারা খুব অবস্থা খুব খারাপ, খুবই বিধ্বস্ত। তো আমি ও খেয়ে দিয়ে যখন রুমে গেছে, ও যখন মোবাইল ওপেন করছে, তো আমি তারে জিজ্ঞাসা করলাম যে তুমি মোবাইলটা তো ওপেন করা ঠিক হয় নাই। তবে এখানেও থাকা গেল না বেশি সময়। সন্ধ্যার পর ব্যাগ, ফোন ও জুতা রেখে খালি পায়ে হেঁটে রাত কাটান এক মসজিদে। ধারণা করা হয় নাহিদের ফোন ট্র্যাক করে 19 তারিখ খিলগাঁওয়ের এক বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। একই দিন ধানমন্ডির যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন নাহিদ, সে বাড়ি ঘেরাও করে তুলে নেওয়া হয় আশ্রয়দাতাকেও। সেই নির্যাতন যেন এখনো চোখে ভাসে এই ব্যবসায়ীর। এই দরজায় আমি পরে দেখলাম যে ভেঙে ফেলতেছিল, এখানে এই জায়গাটাতে যে করতেছিল আর জোরে জোরে লাথি মারতেছিল খুব। তো পরে যখন এটা ভেঙে গেছে দেখে আমি দরজাটা খুলে দিছি। পরে ওনারা ঢুকলো, এই দেখি যে ওই দরজার সামনে 2 জন বসা, এই দরজার সামনে 2 জন দাঁড়ানো। সিসি ক্যামেরাগুলো সব নিয়ে গেছে, খুলে ফেলছে, এগুলা করে ফেলছে। তারপরে আবার নিচে সব দারোয়ানদেরকে বেঁধে নিয়ে গেছে, ওই ডিবিআর যেগুলো থাকে এগুলো সব নিয়ে গেছে আর কি। 21 জুলাই সকালে পূর্বাচলে অচেতন অবস্থায় নাহিদকে পাওয়া যায়। তার শরীরে ভয়াবহ নির্যাতনের চিহ্ন দেখে শিউরে উঠেছিল দেশবাসী। আন্দোলন সম্পর্কিত নানা জিজ্ঞাসাবাদ করে, যে আন্দোলন আমরা কেন করছি, এই আন্দোলনের উদ্দেশ্য কি, আমরা কেন কর্মসূচি প্রত্যাহার করছি না, এবং পরবর্তীতে আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন তারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। সেই গুম, হত্যা আর নির্যাতনের মসনদ ভেঙে যায় 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেদিন নাহিদের মুখে উচ্চারিত হয়েছিল নতুন বাংলাদেশের কথা। এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। শাহাদাত অভ্র, এখন ঢাকা। জুলাই আন্দোলনের সময় দেশের সবচেয়ে আলোচিত ছিল নরসিংদী জেলা কারাগারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা। এছাড়া জুলাই জুড়ে উত্তাল ছিল নরসিংদী। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সহ নানা কার্যক্রমে সরব ছিল এই জেলার বাসিন্দারা। ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে চোখ রেখে প্রতিবাদে নেমেছিল নানা শ্রেণী পেশার মানুষ। নরসিংদী থেকে ফিরে দেখা জুলাইয়ের গল্প দেখব রাকিবুল ইসলামের প্রতিবেদনে। ছবি তুলেছেন কাউসার আহমেদ। আমাদের আন্দোলনটা সম্পূর্ণ কোটা বিরোধী, আমাদের বাইরের মাথা থেকে কেন রক্ত বেরোচ্ছে, এর প্রতিবাদে আজকে আমরা নরসিংদীতে এই ছাত্র সমাবেশ করতেছি। 16 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুপুর থেকে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেল নাগাদ সেটি রূপ নেয় জনসমুদ্রে। স্লোগানে স্লোগানে ঝরে পড়ে নতুন প্রজন্মের বুকে জমে থাকা ক্ষোভ। রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে চাওয়া শিক্ষার্থীদের স্বপ্নের চোখে পুলিশের টিয়ার শেলের ঝাঁজ। পথে পথে পুলিশের পাশাপাশি ছাত্রলীগের বাধা, তবুও হাল ছাড়েনি কেউ। 16 জুলাই যখন আমাদের নরসিংদীতে প্রথম আন্দোলনের সূত্রপাতটাই মূলত একটা ম্যাসিভ আন্দোলনের সূত্রপাত, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আমাদের লোকেশন দেওয়া ছিল স্টেডিয়াম। সেখানে জড়ো হওয়ার সময় আমরা বিভিন্ন প্লে কার্ড নিয়ে গেছিলাম। যে সময় আপনার ঢাকা কেন্দ্রবিন্দু থেকে যে আন্দোলনের ডাকগুলো দেওয়া হয়, তখন থেকেই নরসিংদী সকল ছাত্র জনতারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের নরসিংদী জেলখানা মোড়ে তারা উপস্থিত হতে শুরু করে এবং ব্যাপক আন্দোলন গড়ে তোলে। 18 জুলাই বিকেলে স্ট্রেচারে করে নেওয়া হয় 15 বছরের কিশোর নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ ভুইয়ার মরদেহ।
সেদিন কিছুক্ষণের জন্য হলেও থমকে গিয়েছিল নরসিংদী। তারপর জেলখানার মোড়ে মহাসড়কে নেওয়া হয় আরও শক্ত অবস্থান। পুরো শহরে ছড়িয়ে পড়ে আন্দোলন। সে সময়ের বর্বরতার কথা মনে হলে এখনও শিউরে ওঠেন জুলাই যোদ্ধারা। আমাদের স্নেহের একটা মাসুম বাচ্চা তাহমিদ মারা গেল, আমি যদি ওই দিনের ঘটনাটা আপনাদেরকে বলি আপনাদের গা শিউরে উঠবে। আমাদের চোখের সামনে এই মাসুম ছেলেটাকে গুলি করে হত্যা করেছে। 18 তারিখ যেদিন তাহমিদ মারা যায় জেলখানা মোড়ে, যেখান থেকে ওকে গুলি করা হয়, ওই জায়গা থেকে এই পুলিশ গুলি অনবরত করতেছিল। এখানে আমার শরীরেও গুলি লাগে, আমার হাতে লাগে, পেটে লাগে। তো ওই সিচুয়েশনটা আসলে বলে বোঝানোর মতো না। হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। পেট, পিঠ এবং বুকে আঘাত নিয়েই সড়ক দখল করে শিক্ষার্থীরা। পুলিশের সামনে 2 হাত প্রসারিত করে জানান দেয়, বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছে গুলিকর। আন্দোলন চলাকালীন জেলার সবচেয়ে বড় ঘটনা ঘটে 19 জুলাই বিকেলে। জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। পালিয়ে যান 9 জঙ্গিসহ 826 কয়েদির সবাই। লুট করা হয় 85টি অস্ত্র ও প্রায় 8000 রাউন্ড গুলি। ভাঙচুর এবং লুটপাটের পরদিন সকালেও কারাগারে জ্বলছিল আগুন। ফিরে আসেন আগের দিন পালিয়ে যাওয়া অনেক বন্দী। কয়েক মাস পর কারাগার সংস্কার হলেও এখনও উদ্ধার হয়নি 28টি অস্ত্র ও 6000-এর বেশি গোলাবারুদ। আত্মসমর্পণ এবং অভিযান করে ইতিমধ্যে কারাগারে ফেরানো হয়েছে 654 জন কয়েদিকে। তবে এখনও নরসিংদী কারাগার ঝুঁকিতে, জানান জেল সুপার। 826 জন কয়েদির মধ্য থেকে এ পর্যন্ত আমাদের 654 জনকে আমরা গ্রেপ্তার করতে, এবং তারা অনেকেই আছে গ্রেপ্তার হয়েছে, অনেকেই আছে তারা সারেন্ডার করে। আমাদের জেলখানা থেকে মোট 85টি অস্ত্র খোয়া গিয়েছিল, তার মধ্যে আমরা অলরেডি 57টি অস্ত্র আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। আমরা এটা চেষ্টা করছি সর্বোচ্চ নিরাপদ রাখার জন্য। কিন্তু যে বিষয়টা আপনাকে বললাম যে শুধু ওই 19 জুলাইয়ের মতো ঘটনা যে এটা নিরাপত্তার হুমকি তা না, এখানে মনের মাদকের বিষয় আছে, আরও কিছু বিষয় আছে। এই রাস্তার পর থেকে আমাদের ভিন্ন একেবারে রাস্তা এবং পেরিমিটার ওয়ালটা আপনি দেখছেন একেবারেই লাগোয়া। 36 জুলাই বিজয়ের খবরে জেলখানা মোড়ে উচ্ছ্বাসে যোগ দেয় হাজারো মানুষ। তবে এর আগে জেলায় 5 শতাধিক আহতের পাশাপাশি শহীদ হন অন্তত 20 জন। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। প্রায় 3.5 ঘন্টা হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে শনিবার রাতে বাসায় ফিরেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ফেরার পথে সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মী ও হাসপাতালে দেখতে আসা শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে জামায়াতের আমির বলেন, দেশের ফ্যাসিবাদ দূর হয়েছে, আরেকটি লড়াইয়ের মধ্যে দেশ থেকে দুর্নীতিকে দূর করতে হবে। এই লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে অসুস্থ আমিরকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। পরে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জামায়াত আমিরের সুস্থ থাকা প্রয়োজন। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে এসে তার সুস্থতা কামনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন বলেও জানান তিনি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে যান। আমি আগের চেয়ে ভালো করতে চাই, বললেন না আগের চেয়ে অনেক ভালো মহাসচিব আছেন, আগের চেয়ে অনেক ভালো আশ্বস্ত হয়েছি। কারণ এই বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমরা মনে করি বাংলাদেশের এই এখন আপনারা জানেন সামনে আমাদের ইলেকশন। আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি সব লিডারই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করুন। আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। শুধু দোয়া করবেন যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাঁচাইয়া রাখেন, এবং আমার দ্বারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয়।
রাজধানীর মিরপুর 12 নম্বরে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত 8টার দিকে সিরামিক রোডে ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে জানিয়ে তারা বলেন, নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। গাড়ি তো এই জন্য আগুনের দ্বারে কোনো লোকজন আসতে পারে না, তাপের জন্য সেজন্য আসতে পারে না। আমরা দাদা আগুন নিভাইতে পারিনি। পিছন থেকে গাড়িটা নাকি আগুন ধরছে, যতটুকু মুখে শুনছি আমি সবার কাছ থেকে। পরবর্তীতে আস্তে আস্তে সামনে গেছে। এর মধ্যে ওরা অনেক চেষ্টা করছে নিভানোর জন্য। ফায়ার সার্ভিসের শুরুতেই ফোন দিছে, প্রায় 40-45 মিনিট পরে আসছে। একটু আগে আসলে মনে করেন আমার সামনে সেটটা অন্তত একটু সেভ হইতো। শুকনো কিংবা বর্ষা, বছর জুড়ে জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে কুমিল্লা বিসিক শিল্পনগরী। প্রতিষ্ঠার 65 বছরেও গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো। জলাবদ্ধতার পাশাপাশি নানা অব্যবস্থাপনা আর যাতায়াত সমস্যার কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন উদ্যোক্তারাও। এছাড়া নিরাপত্তার সংকটে শিল্প এলাকায় বাড়ছে চুরি ও চাঁদাবাজদের দৌরাত্ম্য। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। প্রথম দেখায় ভুতুড়ে বাড়ি মনে হলো এটি মূলত কুমিল্লা বিসিক শিল্পনগরীর একটি কারখানা। কারখানাটির প্রত্যেকটি ভবনের নিচতলা ডুবে আছে ময়লা আবর্জনাযুক্ত জলাবদ্ধ পানিতে। একসময় এই কারখানায় তৈরি হতো রিক্সা, বাইসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, কিন্তু এখন এটি পরিণত হয়েছে অপরাধীদের নিরাপদ আস্তানায়। এভাবে কুমিল্লা বিসিক শিল্পনগরীর 9 থেকে 10টি কারখানা পরিত্যক্ত ভাগাড়ে পরিণত হয়েছে। নগরীর অশোকতলায় প্রায় 55 একর জমিতে গড়ে ওঠা ক্ষুদ্র ও কুটির শিল্প নগরীর বেশিরভাগ অংশ এখন জলাবদ্ধতায় নিমজ্জিত। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, খানাখন্দে ভরা রাস্তাঘাটের কারণে পণ্য পরিবহন, উৎপাদন ও বিপণন সংকটে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক উদ্যোক্তা। ফলে 150 প্লটের এই শিল্পনগরীতে বাড়ছে পরিত্যক্ত কারখানার সংখ্যা। এছাড়া নিরাপত্তা সংকটে শিল্প এলাকাটিতে বাড়ছে চুরি, চাঁদাবাজি ও মাদকসেবীদের দৌরাত্ম্য। ক্ষুদ্র শিল্প এলাকা হিসাবে এখানে যে অপরচুনিটিগুলো থাকার দরকার ছিল সেগুলো আসলে পর্যাপ্ত নাই। রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়ে রাস্তাতে আড়ু পানি সরে না, উড়াত পানি, গাড়ি আইয়ে না, যায় না, কাস্টমার আসতে পারে না। চুরি, ছিনতাই, চাঁদাবাজির মতো ঘটনা এখনো ঘটতেছে। আমাদের শ্রমিকরা খুব একটা নিরাপত্তা বোধ করতেছে না। ব্যবসায়ী নেতারা বলছেন, জলাবদ্ধতা নিরসন, সড়ক সংস্কার ও অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশন ও বিসিক কর্তৃপক্ষকে অবহিত করা হলেও সংকট সমাধানে উদ্যোগ নেই। তবে বিসিক কর্তৃপক্ষের দাবি, ড্রেন ও নর্দমা নিয়মিত পরিষ্কার করা হলেও খালের পানি প্রবাহ না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। আমরা বহুদিন থেকে চেষ্টা করছি এটাকে সমস্যার সমাধান করার জন্য। ইভেন আমরা সিটি কর্পোরেশনের সিএলসি কমিটির মিটিংয়েও উত্থাপন করেছি। আমরা চাচ্ছি এটা অচিরেই সমাধান হোক। কাজের আওতায় টেন্ডার হয়ে গেছে, আমরা আশা করছি এই বছরে এই কাজটি সমাপ্ত হবে। তো আশা করছি এই অর্থ বছরের পরে আমরা একটা জলাবদ্ধতা মুক্ত বিসিক দেখতে পাবো। যেই কাজগুলো পাইপলাইনে আছে সেই কাজগুলো যদি হয়ে যায়। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, জাইকার অর্থায়নে চলতি অর্থ বছরের মধ্যেই ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইউডিসিজিপি জাইকা অর্থায়নে বড় একটা ড্রেন হবে। ওই ড্রেনটা যদি আমরা বড় পরিসরে করতে পারি, তখন এটা পরিকল্পনাতে আছে, তখন সবগুলা পানি, বিশেষ করে খাদ্য গুদাম, বিসিক শিল্পনগরী, তারপর ওখানে গোবিন্দপুর এলাকা, অশোকতলা এলাকা, সব পানি ওখানে ওই ড্রেনটাতে পড়বে। ড্রেন থেকে সোজা দক্ষিণ দিকে চলে যাবে। 1960 সালে প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা বিসিক শিল্পনগরী ধুঁকছে অবকাঠামো সংকট সহ নানা সমস্যায়। মাসুদ আলম, এখন কুমিল্লা। খুলনা বিভাগের বৃহত্তম পৌরসভা মাগুরা পৌরসভা। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই পৌরসভার বাসিন্দারা। বিস্তারিত জানাতে মাগুরার কলেজ পাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, পৌরসভার এমন অবস্থায় সংশ্লিষ্টদের কি কোনো পদক্ষেপ নেই? কি দেখছেন সেখানে?
ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি মাগুরা সবথেকে ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ যে এলাকাটি মাগুরা কলেজ পাড়া। এই এলাকাতেই মাগুরা সবথেকে অন্যতম বিদ্যাপীঠ মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় সহ এখানে প্রায় অর্ধ শতাধিক কোচিং আছে, যেটিতে ছাত্রছাত্রীরা সকাল থেকেই রাত্র পর্যন্ত এখানে কিন্তু লেখাপড়া করার জন্য আসে। তো এই কলেজ পাড়ায় কিন্তু দীর্ঘদিন থেকেই এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, তারা যেটা জানিয়েছে, তারা প্রথম শ্রেণীর যে পৌরসভার তারা ট্যাক্স দেওয়া সত্ত্বেও তারা কিন্তু নাগরিক যে সুযোগ সুবিধা সেখান থেকে কিন্তু তারা কিন্তু বঞ্চিত থাকে। এবং এখানে একটু বৃষ্টিতেই কিন্তু এই রাস্তাঘাটে এবং পানি জমে থাকে, এবং বৃষ্টি সরলে যখন রোদ্দুর আসে তখন কিন্তু খানাখন্দে সামান্য পানি জমে থাকে, এবং এই পানিতে কিন্তু মশার কিন্তু উপদ্রব হয়। আপনাকে একটু জানিয়ে রাখি, মাগুরা পৌরসভাটি 1972 সালে এই পৌরসভাটি স্থাপিত হয়, এবং 1993 সালে এই পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভা হিসাবে উন্নীত হয়। এবং এই পৌরসভায় 9টি ওয়ার্ড এবং 61টি মহল্লা আছে। তো মহল্লার বাসিন্দাদের সাথে কথা বলি, আমরা যেটা জানিয়েছি, অর্ধেকের বেশি মহল্লাই কিন্তু ড্রেনেজ ব্যবস্থা, কোনো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নাই, এবং রাস্তাঘাট কিন্তু ভাঙচুর অবস্থা থাকে, সারা বছরই এটা বিদ্যমান থাকে। তো তারা অভিযোগ জানিয়েছে যে তারা পৌরসভার ট্যাক্স কিন্তু তারা নিয়মিত পরিশোধ করছে, এবং ট্যাক্সের জন্য এবং বর্ধিত ট্যাক্সও তারা দিয়ে যাচ্ছে, কিন্তু বিনিময়ে তারা যে সুযোগ সুবিধা সেটা পাচ্ছে না। এই কলেজ পাড়ার কথাই যদি আমরা বলতে পারি, যে একটু বৃষ্টি নামলে প্রত্যেকটা বাড়ির ভিতরে কিন্তু পানি ঢুকে যায়, এবং পানি সরে কিছুটা সরার পরে কিন্তু যে গর্ত এবং যে নিচু জায়গা থাকে, নিচু জায়গা গুলোতে কিন্তু মশার উপদ্রব হয়েছে, এবং যে এখানে যে ড্রেনটা কিন্তু প্রায় সব জায়গায় এই ড্রেনটা কিন্তু ভাঙা, এবং এখানে খানা খন্দ নর্দমা এবং ময়লা মাটি যেখানে পরিষ্কার করার কোনো তারা দেখে না বলে অভিযোগ জানিয়েছে। এ বিষয়ে আমরা পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে, তারা নিয়মিতই পৌরসভার যে ড্রেনগুলো এবং রাস্তাগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, এবং প্রত্যেকটা ড্রেনেই তারা কাজ করেছে, এবং যে গত বাজেট হয়েছে, এই বাজেটেও কিন্তু এই পৌরসভার এবং এই কলেজ পাড়ার কিন্তু সংস্কারের কাজের জন্য তারা কিন্তু বাজেট রেখেছে। তবে এই বিষয়টি এই পৌরবাসী এবং এই কলেজ পাড়ায় বিশেষ করে এই তারা এইটা মানতে নারাজ, কারণ তারা বলছে যে দীর্ঘ 17 বছর ধরে তারা আশার বাণী শুনিয়ে আসছে, এবং তারা কিন্তু তার কোনো প্রতিকার পায়নি। প্রত্যেক বছর এই বর্ষার সময় এই আশার বাণী পৌর কর্তৃপক্ষ থেকে দেয়া হয় যে পৌর সবার কাজ এই অচিরেই চলবে, এই বৃষ্টিটা গেলেই চলবে, কিন্তু এই আজ কাল করতে করতে 17 বছর ধরেই তারা কিন্তু অপেক্ষা করছে, এর কোনো পরিবর্তন তারা কিন্তু পায়নি। তো সবকিছু মিলিয়ে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, যে পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হইলেও তারা কিন্তু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তো এই ছিল মাগুরা যে কলেজ পাড়া থেকে পৌর ড্রেন এবং পৌর রাস্তার সর্বশেষ। জ্যোতিকা। মাগুরার কলেজ পাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হালং বেতে বৈরী আবহাওয়ার কারণে একটি পর্যটক বাহিনী নৌকা ডুবে গিয়ে অন্তত 34 জনের মৃত্যু হয়েছে। নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ 8 পর্যটক। ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনী ও নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ান্ডার সিস নামের একটি নৌযানে 53 জন যাত্রী ছিলেন। নৌকাটির বেশিরভাগ যাত্রী রাজধানী হ্যানয় থেকে যাওয়া ভিয়েতনামি পরিবারের সদস্য, কিন্তু আকস্মিক ঝড়ের কবলে পড়ে এটি ডুবে যায়। শনিবার স্থানীয় সময় দুপুর 2টার দিকে বজ্রপাত সহ শিলাবৃষ্টি শুরু হয়েছিল বলে জানা গেছে। নিখোঁজদের সন্ধানে এখন উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ফাম মিন চিন।
যুদ্ধ, সংঘাত, জলবায়ু সংকট সহ নানা কারণে বিশ্বে বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা। জাতিসংঘের মতে বর্তমানে গৃহহীনদের সংখ্যা 30 কোটি ছাড়িয়েছে, আর জনাকীর্ণ স্থানে বসবাস করা জনসংখ্যা অন্তত 280 কোটি। এদের মধ্যে গাজার বাসিন্দাদের অবস্থা সবচেয়ে নাজুক। এসব জায়গায় রয়েছে খাবার, সুপেয় পানি, স্যানিটেশন, চিকিৎসা ও জ্বালানির মতো মৌলিক পরিষেবাগুলোর তীব্র সংকট। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। গাজায় এখন পর্যন্ত অন্তত 1,25,000 টন বিস্ফোরক দিয়ে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। এতে উপত্যকার প্রায় 90%ই পুরো ধ্বংস হয়ে গেছে, যার কারণে $6,200 কোটি আর্থিক ক্ষয়ক্ষতি তো হয়েছেই, বাস্তুচ্যুত হয়েছেন 20 লাখের বেশি ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নগরীতে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। যুদ্ধ, আগ্রাসন ও হানাহানি ছাড়াও মানুষের গৃহহীন হওয়ার বড় কারণ প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ুর ক্ষতিকর প্রভাবে একদিকে দাবানলের আগুনে পুড়ে ছারখার হচ্ছে ঘরবাড়ি, অন্যদিকে আকস্মিক বন্যা, ঝড় ও ভূমিধসে বসতভিটে হারাচ্ছেন অনেকেই। এর বাইরেও দারিদ্রতার কারণে বসবাসের অযোগ্য জায়গায় জীবন পার করছেন বিশ্বের লাখ লাখ মানুষ। এভাবেই বিশ্বে গৃহহীন মানুষের সংখ্যা 30 কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রামের পরিচালক। এমনকি বস্তিসহ অনেক বাড়িঘরে গাদাগাদি করে বসবাস করায় অনেকের গৃহ সংকটের দৃশ্য খুব একটা সামনে আসে না। সেই হিসেবে বিশ্বব্যাপী জনাকীর্ণ স্থানে বসবাস করা জনসংখ্যা 280 কোটির বেশি, আর 110 কোটির বেশি মানুষ বস্তিতে বসবাস করেন বলে তথ্য তুলে ধরেছে জাতিসংঘ। People living on the streets almost everywhere these days. We have, imagine, 300 million people homeless. These are the numbers that we have. Eventually, there are even more because there is some sub-reporting. গাজা উপত্যকা থেকে শুরু করে আফ্রিকা সহ পুরো বিশ্বের গৃহহীনদেরই খাবার, সুপেয় পানি, চিকিৎসা ও জ্বালানির মতো মৌলিক পরিষেবাগুলোর তীব্র সংকট। With lack of access to water, sanitation, electricity, so the most basic services, right? And in many times not even recognized by the cities, by the countries, and living really in kind of marginalized situation. বিশ্বব্যাপী এভাবে গৃহহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা মানুষের সংখ্যা বৃদ্ধিকে উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন বিপর্যয়কর পরিস্থিতির মধ্যেও তহবিল সংকটে বিশ্বজুড়ে মানবিক সহায়তা বঞ্চিতের ঝুঁকিতে 1,16,00,000 বেশি শরণার্থী। এমন তথ্য তুলে ধরেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 9 বছর ধরে পাকিস্তানের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে পারেনি টাইগাররা। তবে শ্রীলঙ্কার ইতিহাস গড়া সিরিজ জয়ের পর এবার আশাবাদী লিটনরা। ম্যাচের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে পাকিস্তানকে সমীহ করার পাশাপাশি ইতিহাস ভাঙার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন টাইগার অধিনায়ক। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। আনুষ্ঠানিকতায় টি-20 সিরিজের ট্রফি উন্মোচন, নেই বাড়তি আয়োজনের আড়ম্বরতা। দুদলের অধিনায়কের চোখে মুখেও মেলেনি উত্তেজনার উত্তাপের রেখা, যারা মাঠের জন্যই জমিয়ে রেখেছেন সব। তবে সংবাদ সম্মেলনে কিছুটা হলেও প্রকাশিত সিরিজের চাপা ঝাঁজ। পাক অধিনায়কের কথায় জয়ের ধারা অব্যাহত রাখার দৃঢ়তা, আর লিটন দাসের কণ্ঠে হারের বৃত্ত ভাঙার প্রত্যয়। We know what the challenges are going to be thrown to us, and we are up to that, and we are very excited here and come here to play. সবকিছু তৈরি হয় হিস্ট্রি হওয়ার জন্য, বাট রেকর্ড কিন্তু ব্রেকও হয়। সো আমরা যদি ভালো ক্রিকেট খেলি, রেকর্ড ব্রেক হতে সময় লাগবে না। বাট ওই রেকর্ডের চিন্তা না করে আমরা কি করতে পারি, আমাদের কতখানি ক্যাপাবিলিটি আছে, কতখানি বেটার ক্রিকেট খেলতে পারি, তাহলে ওই সব জিনিসই চেঞ্জ হয়ে যাবে। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই প্রথমবার সিরিজ হারানোর তরতাজা স্মৃতিসঙ্গী বাংলাদেশের। অবশ্য সেই সাফল্যে গা ভাসাতে চান না ক্যাপ্টেন লিটন। ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট বল অ্যান্ড ব্যাট গেম। সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবে গুড ক্রিকেট খেলতে হবে। কনফিডেন্স লেভেল আপনাকে সাহায্য করবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কনসেন্ট্রেট লেভেল কেমন আছে ওই জায়গাটা ধরে রাখার জন্য আমার মনে হয় ওইটা বেশি জরুরি হবে সামনের ম্যাচের জন্য। ঘরের মাঠ হলেও মিরপুরের উইকেট বরাবরই রহস্যময়। চেনা মাঠ হলেও মিরপুরের উইকেট প্রায়শই হয়ে ওঠে অচেনা। উইকেট নিয়ে উদ্বেগটা তাই থাকছেই। তবে টাইগার অধিনায়কের প্রত্যাশা, খেলাটা জমবে এবার। না, আমার কাছে মনে হচ্ছে ভালো উইকেট হবে, আর ব্যাটিং বোলিং দুই সাইডেই থাকবে আর কি।
2016 সালে মিরপুরেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তানকে সর্বশেষ হারিয়েছিল বাংলাদেশ। 9 বছর আগে মাশরাফির অধিনায়কত্বে সেই সাফল্যের পর মিরপুরে আরও একাধিকবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে সাকিব তামিমরা সেই সাফল্য ধরে রাখতে পারেনি। শ্রীলঙ্কায় ইতিহাস গড়ে আসা লিটনের এবার তাই মিরপুরে পাকবধের গল্প লেখার পালা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছে এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। বৈষম্য বিরোধী নেতা নাহিদকে গুম করেও জুলাই আন্দোলন ঠেকাতে পারেনি স্বৈরাচার। 15 দিন কারফিউর পর ছাত্র জনতার প্রতিরোধে পালায় আওয়ামী সরকার। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেন জামায়াতের আমির। আরেকটি লড়াইয়ের মধ্যে দেশ থেকে দুর্নীতি মুক্তের আহ্বান। প্রতিষ্ঠার 6 দশকেও প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা নেই কুমিল্লা বিসিক শিল্পনগরীতে। অব্যবস্থাপনায় হারাচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ে দৃঢ় প্রতিজ্ঞ টাইগাররা। এই ছিল এখন বাজারে। পুরো এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।